নমস্কার সকলকে। সকলে কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আবারও চলে এসেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে। সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ব্লগে। তো আজকে আমাদের আগরতলায় তৃতীয় দিন। এখন আমরা হোটেলের নিচে দাঁড়িয়ে আছি গাড়ি আসার অপেক্ষায়। সকাল এখন বাজে 8:30। যাচ্ছি মায়ের মন্দিরে, মা ত্রিপুরেশ্বরী মন্দিরে, মায়ের আরও একটি শক্তিপীঠ। চলুন যাই। মাতাবাড়ি গিয়ে মায়ের পুজো দিয়ে আজকে সকালটা শুরু করব। তো আমরা যাব এখন উদয়পুর ওই আগরতলা থেকে 1.5 থেকে 2 ঘন্টার মতনই যেতে লাগে। তো আমরা মাতাবাড়ি চলে এসেছি প্রায়। অনেক সকাল সকালই চলে এসেছি যাতে ভিড়টাকে একটু অ্যাভয়েড করা যায়। আর এসে যা দেখলাম যে এখানে একেবারেই সেরকম কোনো ভিড় নেই। তো এখন দেবায়ন গেছে ফুল টুল এসব আনতে, পুজোর সামগ্রী আনতে। আর তো চলুন যাওয়া যাক। এখানটায় না প্যারা খুব বিখ্যাত জানেন, আর এখানে প্যারার মেলাও বসে। তো অনেকটাই সকালবেলা চলে আসায় প্যারার মেলাটা আর আপনাদেরকে দেখাতে পারিনি। তো চলুন এখন পুজো দেব। ভীষণ সুষ্ঠুভাবে আর খুব শান্তিপূর্ণভাবে মায়ের পুজো দিতে পেরেছি। এখানে এসে মায়ের এত যে শান্তিপূর্ণভাবে পুজো দিতে পারবো সেটা আমি খুব একটা ভাবতে পারিনি। এখানে সেরকমভাবে কোনো ভিড়ভাট্টা হয়তো থাকে না। তো আমরা যেহেতু সকাল সকাল এসছি, আর যা দেখলাম এমনিও এখানটায় ভিড়ভাট্টা একটু কমই থাকে। তো চলুন, মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা রওনা দেব নীরমহলের দিকে। সব জায়গায় সব মন্দিরে গিয়ে কত ভিড়ভাট্টা দেখা যায়, হয়তো মনের মতন করে মাকে পুজো দেওয়া যায় না, কিন্তু এখানে এসে মনটা একেবারে জুড়িয়ে গেল জানেন। মাকে এত সুন্দর করে পুজো দিতে পেরেছি। আর সেই সময় আর ভিডিওটা আমি করতে পারিনি। আর এই দেখুন, রাস্তা দিয়ে যেতে যেতে এই যে উদয়পুর স্টেশনটা কি অপূর্ব এই উদয়পুর স্টেশনটা যেন গোটা একটা মন্দির। কি সুন্দর লাগছে তাই না? যেতে যেতেই ড্রাইভার দাদা বললেন এই স্টেশনটার ভিডিওটা অবশ্যই করে নিন। উদয়পুর থেকে এখন আমরা যাচ্ছি মেলাঘরের দিকে। মেলাঘরেই রয়েছে নীরমহল। এখানকার যিনি রাজা ছিলেন তিনি এই নীরমহলটি তৈরি করেন। একটা জলের মধ্যে একটা ওয়াটার প্যালেস, ভারতের বৃহত্তম ওয়াটার প্যালেস কিন্তু এই নীরমহল। তো চলুন যাওয়া যাক। চারিদিকটা এত অপূর্ব লাগছে দেখতে, চারিদিকটা সবুজে যেন ঘেরা, আর তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। এই কথা বলতে বলতে প্রায় আমরা কাছে পৌঁছেই গেছি, নীরমহলের কাছে। এবার আর হয়তো ওই 5 থেকে 10 মিনিটের মতন রাস্তা। তো চলুন, প্রায় পৌঁছেই গেছি। এই দেখুন, এই হচ্ছে নীরমহলের মেন গেটটা। এদিক দিয়ে এখানটায় 50 টাকা পার্কিং চার্জ তো নিয়েছে। তো যেটা আবারও একটা প্রবলেম ফেস করতে হলো, যে এখানটায় আমরা অনেকটা দেরিতেই পৌঁছেছি, কিন্তু তাও এসে দেখছি যে সেরকম কোনো লোকজনই আসেনি। আর ওনারা এখানকার এই ব্যাপারটা দেখে আমি একটু অবাকই হয়েছি, যে এখানটায় 2 জন পৌঁছে গেলেও বা দু থেকে 3 জন পৌঁছে গেলেও ওনারা একটা বোটে কিছুতেই নিয়ে যান না। একটা বোটের পুরো ভাড়া হলো আপনার 3000 টাকা। আর সিট ক্যাপাসিটি হলো এইখানে আবার 40 জনের মতন সিট ক্যাপাসিটি। এবার 40 জন যদি ফুলফিল হয়ে যায় তাহলে আপনার পার হেড পড়ছে এখানটায় 50 টাকা করে। এবার আপনি প্রাইভেট বোটও করে নিতে পারেন, সেটার ক্ষেত্রে 2500 টাকা দিতে হবে। আর এই দেখুন পুরো প্রাইস চার্ট। আপনি যাই হোক, বেশিক্ষণ অপেক্ষা করার প্রয়োজন হয়নি। 40 জনের মতন প্রায় হয়েই গেছিলো, প্রায় না 40 জনই হয়ে গেছিলো। তো এবার অনেকক্ষণ অপেক্ষা করার পর চলুন বোটের দিকে এগিয়ে যাই। এবার একে একে ওই যে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন সামনে, ওটাই হচ্ছে আমাদের বোট। চলুন একে একে এবার উঠি আর আপনাদেরকে চারিদিকের ভিউটা দেখাই। আর এত গরম লাগছিল, পুরো রোদটা যেন এসে মুখের ওপর পড়ছিল, ভীষণই গরম লাগছে। ওই যে দেখছেন, দূরে দেখতে পাচ্ছেন ওই যে নীরমহল দেখা যাচ্ছে। এবার এখান থেকেই আমরা এবার শুরু করবো রওনা দেওয়া। তো চলুন যাওয়া যাক। কিন্তু এখানে আরেকটা জিনিস আমার খুব অস্বস্তিতে আমাদের পড়তে হয়েছে। সেটা হলো নীরমহলে পৌঁছে যাওয়ার পর
সেখানটাতেও একটা এন্ট্রি ফি রয়েছে। তো আমার যেটা ভারী অবাক লেগেছে যে এন্ট্রি ফি রয়েছে, সেটা খুবই নর্মাল ব্যাপার, কিন্তু সেই ফর্মালিটিসগুলো যখন আমরা বোটে উঠবো, সেখানে যখন আমরা এন্ট্রি ফিটা কাটলাম, সেই 50 টাকার সঙ্গেই যদি 20 টাকাটা নিয়ে নিত ওরা, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। তার কারণ নীরমহলে পৌঁছে আপনাকে সময় ওনারা দেবেন 45 মিনিট। সেই 45 মিনিটের মধ্যে আপনাকে পুরো নীরমহলটা ঘুরে ছবি টবি তুলে আপনি পুরোটা কমপ্লিট করতে পারবেন। কিন্তু আমার যেটা সমস্যা হলো যে নীরমহলে পৌঁছে সেই 40 জনের মধ্যে 40 জনের কাছ থেকে 20 টাকা করে নেওয়ার পরেও অনেকটা সময় এখানটায় চলে যায়। আর তাছাড়া আরেকটা যেটা সমস্যার মধ্যে পড়তে হয়, সেটা হচ্ছে ওনারা কিছুতেই খুচরো দিতে পারেন না। চেষ্টা করবেন অবশ্যই খুচরো নিয়ে যাওয়ার। খুচরো না থাকলে সময়টা আরও বেশি নষ্ট হয়। তো যাই হোক, এছাড়া পুরো ব্যাপারটাই ভীষণ অসাধারণ। দেখতেই পাচ্ছেন পুরো জলের মধ্যে পুরো মহলটা দেখতে কী অপূর্বটাই না লাগছে। চলুন, এবারও কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা। এবার নেমে নীরমহলের ভেতরে যাব আর আপনাদেরকেও দেখাবো। যাওয়া যাক। আমরা টিকিট কেটে, অনেক কষ্টে টিকিট কেটে ঢুকতে পেরেছি। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর 1930 সালে এই মহলটি নির্মাণের কাজ শুরু করান এবং পুরো মহলটি নির্মাণের কাজ শেষ হয় 1938 সালে। রুদ্রসাগর লেকের মাঝে এই মহলটি অবস্থিত। মোট 24টি রুম রয়েছে এই মহলটার মধ্যে। হিন্দু এবং মুঘল আর্কিটেকচারাল স্টাইলে এই মহলটি তৈরি করা হয়। আগেও বললাম, মহলটি রুদ্রসাগর লেকের মধ্যে অবস্থিত, আর রুদ্রসাগর লেকটা হলো মেলাঘরের মধ্যে অবস্থিত। আর আগরতলা থেকে মেলাঘর ওই 53 কিলোমিটারের মতো দূরত্ব। মহলের সামনে থেকে দাঁড়িয়ে, মানে মহলের বারান্দা থেকে দাঁড়িয়ে লেকটা দেখতে কিন্তু ভারী অদ্ভুত সুন্দর লাগছিল। তো যাই হোক, সময় প্রায় হয়েই এসছে। যতটুকু তাড়াহুড়ো করে ঘুরতে পারছি ঘুরে নিচ্ছি। যাই হোক, সময় প্রায় হয়ে এসছে। ওদিক দিয়ে ডাক শুরু হয়ে গেছে নৌকো থেকে। তো চলুন এখন যাওয়া যাক। এবার আমরা যাব হলো কসবায়, আর সেখানে গিয়েই খাওয়া দাওয়া করব। আর কসবায় রয়েছে আরও একটি কালীবাড়ি, আর কসবা থেকেও বাংলাদেশের বর্ডার দেখা যায়। মানে ভিডিওটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন এবার আবারও রওনা দিই। এবার কসবার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি, আর কসবায় গিয়ে আমরা এবার দুপুরের লাঞ্চটা করে নেব। চলুন, পৌঁছে গেছি কসবা। আর এই কসবা থেকে বাংলাদেশের ওই পারে রয়েছে বাংলাদেশের কসবা। এখান থেকে আরও ইন্টারেস্টিং দেখা যায় একটা জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশের ট্রেনও কিন্তু চলতে এদিক দিয়ে দেখা যায়। জানি না আপনাদের কতটুকু দেখাতে পারবো, আমি চেষ্টা করব। ওই দেখতে পাচ্ছেন, ওই কাঁটাতারের বেড়ার ওই পাশটাই হলো বাংলাদেশ বর্ডার। পৌঁছে গেছি, এখন নামবো। এই জায়গাটা যে কী ভারী অদ্ভুত সুন্দর, সে আর বলা না। ওই যে নীল রঙের যে শেড দেওয়া জায়গাটা দেখছেন, ওখানটায় হচ্ছে প্রত্যেক উইকেন্ডে বাংলাদেশের লোকজনেরা এখানটায় বাজার নিয়ে আসেন, আর ইন্ডিয়ার লোকেরাও বাজার নিয়ে যান। বাজার দোকান ওনারা নিয়ে যান। তো যাই হোক, সেই ব্যাপারটা দেখতে পারলে বা দেখাতে পারলে আমার ভীষণই ভালো লাগতো। আর এই দেখতে পাচ্ছেন, এই যে পুকুরটা রয়েছে, ওই পুকুরের ওই পাশটাই বাংলাদেশ বর্ডার। কি আনন্দ যে হচ্ছে দেখতে পেরে। আর যাই হোক, তো চলুন এবার গিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়ার মধ্যে নিয়েছিলাম মাছ ভাত নিয়েছিলাম আমরা দুপুরে। আর এখানটায় দিয়েছিল ভাত, কাঁচা লঙ্কা দিয়েছিল, পেঁয়াজ, লেবু আর আলু, শিম দিয়ে কিছু একটা ভাজা। আর এখানে যেটা কমন সেটা হচ্ছে শীতল শুটকির চাটনি। আর রয়েছিল ডাল, আর ছিল স্পেশালি একটা সবজি, আর ছিল চারাপোনা মাছের ঝোল। কী যে অদ্ভুত ছিল এই চারাপোনা মাছের ঝোলের টেস্টটা। আর সবথেকে টেস্টে তো ছিল সেই শীতল শুটকির চাটনিটা। আর প্রত্যেকটা মেনুরই বলতে গেলে টেস্ট অসাধারণ ছিল। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করে আমরা যাব মায়ের দর্শনে। আমরা এদিকে খাচ্ছি আর ও এদিকে বাংলাদেশের বর্ডার।
ওই পাড়টায় বাংলাদেশের কসবা স্টেশন, আর সেই দিক দিয়েই নাকি ট্রেন যেতে দেখা যায়। ট্রেনের হর্ন তো শুনতে পাচ্ছি, কিন্তু আমি কোনো ট্রেন আপনাদের দেখাতে পারছি না। চলুন একটু মায়ের দর্শন করে আসি, আর মায়ের দর্শন করে আসার পর যদি ট্রেনের দেখা পাই তো আপনাদের অবশ্যই দেখাবো। আমি ট্রেনের হর্ন শুনতে পেয়ে একদম ছুটে চলে এসেছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি যতটা জুম করে দেখাতে পারি আমি। ওই যে শেডগুলোর নিচেই দেখুন ট্রেনের মাথাটা দেখা যাচ্ছে, চলছে কিছু একটা, জানি না আমি বোঝাতে পারছি কিনা। তো যাই হোক, সারাদিন ঘুরে ফিরে অনেকটাই ক্লান্ত, এবার হোটেলে ফিরে যাওয়ার পালা। হোটেলে ফিরতেই কাছেই আমি দেখতে পেলাম যে একটা সাই বাবার মন্দির আছে, সেখানে একটু প্রণাম সেরে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।